রাজনৈতিক অঙ্গনে নানা উৎকণ্ঠা, অস্থিরতা এবং হতাশা অনেক দিন ধরেই চলছে এরকমটি। তো এরই মধ্যে এই জ্যৈষ্ঠের কাঠফাটা রোদ্দুরে, এই তীব্র গরম এই সময়টিতে হঠাৎ করে জানলা দিয়ে ঢুকে পড়া একটি সাউথ ব্রিজ বা দক্ষিণের মৃদুমন্দ বায়ুর মতোই আমার কাছে মনে হলো ছোট্ট একটি নিউজ। একটি অনলাইন পোর্টালের একটি হেডলাইনে আমার চোখ আটকে গেল। তো শেয়ার করছি হেডলাইনটি আপনাদের সঙ্গে, প্রিয় দর্শক। আর হেডলাইনের যে ডিটেইল আছে, পুরো নিউজটি যেরকম, সেটি হলো গত ঈদ উল আজহার দিন শনিবার 7 জুন রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি সাক্ষাৎ দিচ্ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের, বিশেষভাবে কেন্দ্রীয় কমিটির উচ্চ পর্যায়ের নেতৃস্থানীয় যারা আছেন তাদের সঙ্গে দেখা করছিলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। তো সেই 7 জুন রাতে খালেদা জিয়া নেতৃস্থানীয়দের, বিশেষভাবে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কিছু উপদেশ দিয়েছেন। আর সেই উপদেশগুলোই এই আর্টিকেলে, যার শিরোনাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। পুরো বিষয়টি সেই উপদেশগুলোকে ঘিরে এবং সেগুলোর তাৎপর্য, এই পরিস্থিতিতে, এখন যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি দেশে, এই অবস্থায় সেগুলোর তাৎপর্য কী, তার সেই উপদেশগুলোর। তো সেই বিষয়ে আমি একটু পরে আলোকপাত করছি। তো শুরু করছি হেডলাইন দিয়ে। ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার। ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধে না জড়ানোর নির্দেশ খালেদা জিয়ার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সো ওটি ছিল হেডলাইন। আমরা একটু ডিটেইলে দেখে নিই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সঙ্গে সরাসরি কোনো বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচন ইস্যুতে তাদের সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছেন তিনি। ঈদ উল আজহার দিন শনিবার 7 জুন রাতে গুলশানের বাসভবন ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই নির্দেশনা দেন। শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া এমন দুজন নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের আগামী ডিসেম্বরে নির্বাচন দাবির মধ্যে শুক্রবার 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এর ভিত্তিতে ওই দিন রাতেই স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসেছিল বিএনপি। নতুন রোডম্যাপের পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কী হবে তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত আসে। পরে স্থায়ী কমিটির বিবৃতিতে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে দলটি। পরদিন শনিবার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সেখানে উপস্থিত ছিলেন। সূত্র মতে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে সরকার ঘোষিত নির্বাচনের নতুন রোডম্যাপের বিষয়টি উঠে আসে। নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়ার সংকট, রমজান সহ নানা কারণে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া। তবে একই সঙ্গে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি কোনো ধরনের বিরোধে না জড়ানোর নির্দেশও তিনি দেন। তিনি বলেন, সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, তাই বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনাই শ্রেয়। সে পথেই হাঁটতে হবে। যদি ডক্টর ইউনূস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে। তাই যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আসা যায়, এগিয়ে নিয়ে আসা যায়, সেটা নিয়ে আলোচনা করতে হবে। স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল হালিম, আফরোজা খানম রীতা সহ কয়েকজন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি চেয়ারপারসনের এমন নির্দেশনার পর সোমবার 9 জুন দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। জানা যায়, বৈঠকে খালেদা জিয়ার মতামতের উপর বিশদ আলোচনা করা হয় এবং আলোচনায় যে সমস্যা সমাধানের উপায়
সে পথে এগুলোর সিদ্ধান্ত নেয় বিএনপি। এর মধ্য দিয়ে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান নিয়ে দলটি যে কঠোর অবস্থান নিয়েছিল সেখান থেকে কিছুটা নমনীয় অবস্থানে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আলোকপাত করতে হলে, এই বিষয়টির গভীরে প্রবেশ করতে হলে এবং এই বিষয়টির তাৎপর্য অনুধাবন করতে হলে আমাদের একটু খোলা মন নিয়ে চিন্তা করতে হবে। তো পূর্বাপর যা কিছু ঘটেছে সবই কিন্তু আমাদের চোখের সামনে, আমরা সবাই অবগত আছি। ঈদের আগে যেভাবে রাজনীতির মাঠ গরম হয়েছিল, প্রথমত গরম হচ্ছিল নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, করে দাও, দিতে হবে, এই ছিল একটি বিষয়। আর তারপর অধ্যাপক ইউনূস 6 জুন তারিখ ঘোষণা করলেন। সেটাকে কেন্দ্র করে আবার নতুন আলোচনা, বিএনপির তাৎক্ষণিকভাবে রিয়াকশন দেয়া। সালাউদ্দিন আহমেদ বিএনপির পক্ষ থেকে রিয়াকশন দিয়েছিলেন যে অধ্যাপক ইউনূসের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচির কথা তিনি বলেছেন, এই খবরে বা এই ঘোষণায় জাতি হতাশ হয়েছে। তো সালাউদ্দিন আহমেদ জাতির ভার তার কাঁধে তুলে নিয়ে এই মন্তব্য করেছিলেন, সেটাও আমাদের জানা আছে। আর তখনই বিএনপির নানা মহলে আলোচনা হচ্ছিল ঈদের পর তারা আন্দোলন করবেন, তারা ডিসেম্বরই যে কোনোভাবেই হোক নির্বাচন আদায় করেই নেবেন, এই ছিল তাদের অবস্থান। আর অধ্যাপক ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবস্থানে তারা অনড় আছে এবং তারা এখনো বিকল্প কোনো চিন্তার কথা ভাবছে। তারা যে ঘোষিত সময়সূচি আছে ওটা বদলাবে এমন কোনো আভাস আমরা কোনো মাধ্যম থেকে পাইনি। তো এই যখন ছিল অবস্থা, একটি পয়েন্ট অফ নো রিটার্ন বলতে গেলে, অর্থাৎ এমন একটি পয়েন্ট যে অন্তর্বর্তীকালীন সরকারও সেখান থেকে সরবে না। আর বিএনপি একবার বলে দিয়েছে তো বলে দিয়েছে ডিসেম্বর, সো পয়েন্ট অফ নো রিটার্নে আছে দুটো পক্ষ, এরকমই বোঝা গিয়েছিল। তো সেই অবস্থা থেকে বিএনপির নেতৃবৃন্দ তাদের যার যার অবস্থান থেকে এককভাবে ইন্ডিভিজুয়ালি তারা রিয়াকশন দিচ্ছিলেন বিভিন্ন জায়গায়। আগেও তারা যেমনটি দিয়েছেন, গত কয়েক মাসে তারা প্রত্যেক নেতা, মনে হচ্ছিল যেন প্রত্যেকটি নেতাই এক একটি বিএনপি, প্রত্যেক নেতাই একটি দল। তারা যা যা বলছিলেন এগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সেগুলো কি তাদের নিজের বক্তব্য ছিল নাকি দলীয় বক্তব্য ছিল? দলও সেভাবে তাদেরকে কিছু করবার চেষ্টা করেনি, তাদের রাশটা টেনে ধরবার চেষ্টা করেনি, বরং মনে হচ্ছিল অবস্থা দৃষ্টি দল নেতাদের লেলিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এবং অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে ইন পার্টিকুলার, বিশেষভাবে এটাই আমাদের মনে হচ্ছিল। তো এখন খালেদা জিয়া কম কথা বলেন আমাদের জানা আছে, তিনি স্বল্পভাষী। তার এই স্বল্প ভাষণের জন্য কিংবা কম কথা বলবার জন্য তার সুনাম আছে। তার শত্রুরাও এটি বলতে পারবেন না যে খালেদা জিয়া হয়তো বাগাড়ম্বর করেন, বেশি কথা বলেন, মাঠ গরম করেন, কাউকে আঘাত করেন অপ্রয়োজনে, এরকম কোনো বিষয় তার মধ্যে নেই। এটি তার চরম শত্রু স্বীকার করতে বাধ্য হবেন। তো খালেদা জিয়া নিশ্চয়ই অনেকদিন থেকে, তিনি যদিও শারীরিকভাবে অতটা সুস্থ নন, চিকিৎসা শেষে তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন, খুব বেশি দিন হয়নি। তিনি এখনও যে খুব সুস্থ এরকম না, তিনি আউট অফ ডেঞ্জার। তো এই পরিস্থিতিতেও, শারীরিক এরকম নাজুক অবস্থার মধ্যেও তিনি নিশ্চয়ই দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে সেদিকে নজর রাখছিলেন। আর আমি বিশ্বাস করি সেই কারণেই তিনি নেতা কর্মীদের, নেতৃস্থানীয়দের বিএনপির এই উপদেশ দিয়েছেন। অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে নিষেধ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করতে নিষেধ করেছেন অপ্রয়োজনে এবং অকারণে। এবং তার কাছ থেকে কিছু আদায় করতে হলে, সরকারের কাছ থেকে নির্বাচন বিষয়ে ছাড় আদায় করতে হলে আলোচনায় যে একমাত্র পথ, সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন এবং সেই বিষয়টির উপর আসলে তিনি জোর দিয়েছেন। তো আসলেই সব বিষয়ই আলোচনা কিন্তু নিয়ে আসতে পারে সমাধান। পৃথিবীতে এমন কোনো ইস্যু নেই, এমন কোনো বিষয় নেই, এমন কোনো টপিক নেই যেই টপিকে আলোচনার মাধ্যমে দুটি বিবাদমান পক্ষ কোনো সিদ্ধান্তে আসতে পারে না। আলোচনার প্রয়োজন আছে। যার যার অবস্থানে অনড় থাকলে আসলে কোনো সমাধান হয় না। তো তাই বিএনপি যেই কথাটি বলেছে, খালেদা জিয়া যেই কথাটি বলেছেন, নেতাদের যেই পরামর্শটি তিনি দিয়েছেন, তারা যদি এই কথাটি মনে রাখে তাহলে আগামী দিনগুলোতে 2-1 দিনের মধ্যে আবার মাঠ গরম হবে। এখন ঈদের ছুটিতে সবাই এদিক ওদিক আছি আমরা, তো এখন আপাতত রাজনৈতিক বিষয়টি একটু স্থিমিত আছে। তো 2-1 দিনের মধ্যেই কিন্তু ছুটি শেষ হয়ে গেলে আবার রাজনীতির ময়দান কিন্তু গরম হবে। তো আবার হয়তো বা বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন তারা মাঠ গরম করবার জন্যে এলোমেলো বক্তব্য দিতেই থাকবেন। তো তারা যদি খালেদা জিয়ার সেই উপদেশটি মনে রাখেন, আলোচনার বিষয়টিকে প্রাধান্য দেন এবং তারা যদি সত্যিকার অর্থে একটি রিকনসিলিয়েশন চান, তাহলে তাদের কিন্তু মুখটি একটু বন্ধ রাখতে হবে, বেফাস কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। আর না হলে খালেদা জিয়া যা চেয়েছেন, তারা তার চিন্তার বিরুদ্ধে কাজ করছেন, এটাই আমাদের ভাবতে হবে। আর তারেক রহমান খুব অনড় ছিলেন ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে।
আর এখন লন্ডন সফর করা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্টুরাজ বা পারিষদবর্গ সেখানে আছেন 4 দিনের সফর। তো সেখানে তারেক রহমানের সঙ্গে তার একটি মিটিংয়ের কথা আছে। তো সেই মিটিংয়ে কি আলোচনা হয়, যা কিছু আলোচনা হোক, মূল বিষয় আমরা সবাই বুঝতে পারি। মূল বিষয়টি ইলেকশনের তারিখ নিয়ে কথাবার্তা, নেগোসিয়েশন, সেটি হবার সম্ভাবনা বেশি। তো সেখানে কি আলোচনা হয়, তারেক রহমান কোন অবস্থানে থাকেন, তিনি তার আগের সে অনড় অবস্থানে থাকেন কিনা যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, আর অধ্যাপক ইউনূসের ঘোষিত এপ্রিলের যে সময়সীমা তিনিও সেই বিষয়টিকে চূড়ান্ত মনে করছেন কিনা, বা কিছু বাস্তব দিক বিবেচনায় তিনি এখানে ছাড় দিতে রাজি আছেন কিনা, নির্বাচন খানিকটা এগিয়ে আনতে তিনি চান কিনা, বা যদি না চান তাহলে কেন চান না, তার যুক্তিগুলো নিশ্চয়ই তিনি তুলে ধরবেন। আর তারেক রহমান কেন ডিসেম্বরে হতে হবে সুনির্দিষ্টভাবে সেই কথা হয়তো তুলে ধরবেন। তাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, এবং আমরা যতদূর জেনেছি এবং আমাদের প্রত্যাশা, আলোচনাটি 1-on-1 হবে, অর্থাৎ এটি বিশাল মিটিং হবে না, কোনো 2 জন ব্যক্তির মধ্যে কথা হবে 1-on-1। সো সেখান থেকে ভালো একটা কিছু বেরিয়ে আসবার সম্ভাবনা আছে। অনেকে বলবার চেষ্টা করছেন যে তারেক রহমানের সঙ্গে কথা বলার প্রয়োজন কি, রাজনীতিতে আসলে এমন কোনো বিষয় নেই। অধ্যাপক ইউনূস অরাজনৈতিক ব্যক্তিত্ব, বাট এখন তিনি যেই পজিশনে আছেন তিনি রাজনীতির বাইরে আছেন বা থাকতে পারছেন, বিষয়টা এরকম না। তাই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, যে কারোর সঙ্গে বসতে হয়। আর এটি তো সত্যি কথা, আমরা মানি আর না মানি, যতই অপ্রিয় হোক বিষয়টি কারো কারো কাছে, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবার জন্য তৈরি হচ্ছেন। তার দল এখনো বিভিন্ন বিচারে একটি ভালো অবস্থানে আছে বাংলাদেশে। হ্যাঁ, তারা অনেক শত্রু বানিয়েছে গত কয়েক মাসে, বিশেষভাবে নানা কারণে। সাম্প্রতিক একটি ভিডিওতে আমি বলেছি তাদের প্রধান 10টি ভুল, আর যে ভুলের কারণে তাদের ভোট ব্যাংক ক্রমশ দুর্বল হচ্ছে। একথা সত্যি। তারা যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আশা করছেন, আমিও মনে করি না তাদের সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি ঘটবে। ভূমিধস বিজয় তাদের নাও ঘটতে পারে, বাট তারপরও বৃহত্তম দল হিসেবে তারা আবির্ভূত হবেন। যে কয়টি সিট পান না কেন তাদের দলটি কিন্তু সবচেয়ে বড় থাকবে, তারাই সবচেয়ে বেশি আসন পাবে। এটি সত্যি কথা, মানতে আমাদের যতই কষ্ট হোক, এটি সত্য। তো সেই অর্থে তারেক রহমানের নেতৃত্বে আসবার বিষয়টি মোটামুটি অনেকটাই কনফার্ম বা পরিষ্কার। তো সেই অর্থে আমরা যদি এরকম অনড় থাকি আমাদের অবস্থানে যে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের প্রয়োজন কি, এরকম না, বিষয়টি আসলে প্রয়োজন আছে। আর আমরা সর্বতোভাবে দেশে শান্তি শৃঙ্খলার রেস্টোরেশন চাই। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক সব পর্যায়ে, একটি স্থিতিশীল সরকার এই দেশের শাসনভার গ্রহণ করুক, শাসন কার্য চালাক, এটি তো আমরা চাই দিন শেষে। তো সেই জন্য যে কেউ যে কারোর সঙ্গে বসতে পারে। মূল কথা হলো বসে কি লাভ হচ্ছে, আদৌ কোনো লাভ হবে কিনা। যদি হয় তাহলে সেখানে তো পুরো ব্যাপারটাই ভালো, চমৎকার এবং সাকসেসফুল আমি মনে করি। সো তাই এখানে আমার এই মূল আলোচনার মূল বিষয় হলো খালেদা জিয়ার পরিমিতি বোধ এবং অত্যন্ত সময় উপযোগী কিছু পরামর্শ তার দলীয় নেতৃবৃন্দের প্রতি বা তাদের জন্যে। তো শুধু খালেদা জিয়ার পরামর্শ দিলে হবে না, তাদের সেগুলো নিতে হবে। এই সুপারিশগুলো, এই উপদেশগুলো তাদের মানতে হবে। তারেক রহমান তার মায়ের উপদেশ মানবেন কিনা এটা তার ব্যাপার। সো যদি মানেন তাহলে তাকেও তার সিদ্ধান্তে অনড় থাকলে চলবে না। এবং তিনি যে হুমকি দিয়েছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, এরকম অবস্থানে থাকা যাবে না। বিষয়টি এরকম না, আলাপ আলোচনার মাধ্যমে যুক্তি দেখিয়ে একটি জায়গায় আসতে হবে। তো দেখা যাক। খালেদা জিয়ার কাছে অনেকদিন থেকে আমি দেখছি বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে খালেদা জিয়া কিছু কথা বলেন, তিনি কিছু কিছু বিষয়ে যাতে তিনি ইন্টারভিন করেন, তিনি পজিটিভ অর্থে হস্তক্ষেপ করেন কিছু বিষয়ে, এরকম একটি দাবি কিন্তু বরাবরই ছিল। তো তিনি একটি চমৎকার কাজ করেছেন। অন্যান্য বিষয়েও তিনি তার কিছু অবজারভেশন তার দলীয় নেতা কর্মীদের জন্য রাখবেন। বিশেষভাবে ইশরাকের যে ইস্যুটি, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিয়ে ইশরাকের যে অভিষেকের বিষয়টি, সেগুলো নিয়ে যা চলছে এবং যেভাবে নগর ভবনকে অচল করা হয়েছে গত 3 সপ্তাহের মতো, সেই বিষয়েও খালেদা জিয়ার একটি অবস্থান নিতে হবে, এটি আমাদের দাবি থাকবে। সেখানে তার একটি পর্যবেক্ষণ আমরা আশা করি। এই অবস্থান থেকে বিএনপি কি পাওয়ার চেষ্টা করছে, আদৌ কি বিএনপির সেখানে কোনো বিজয় হবে? যদি ইশরাক সেখানে মেয়র হিসাবে বসতেও পারেন, বিএনপি কি একটি অবৈধ নির্বাচনকে, বিএনপিরই বলা, বিএনপিরই দাবি করা একটি অবৈধ নির্বাচনকে বৈধতা দেবে না? এটি কি বিএনপির জন্য একটি রাজনৈতিক পরাজয় নয়? তো সেই বিষয়টিকে বড় করে দেখা দরকার আমরা মনে করি। ইশরাকের 2 দিন আর 4 দিন চেয়ারে বসবার বিষয়টি না। আর যেভাবে ইশরাক সব কিছুকে একটা যুদ্ধন্দেহী অবস্থায় ফেলে দিয়েছেন, নিজেরাই বসে যাবেন, নিজেই শপথ নেবেন, সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা শুরু করবেন। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, এখানেও খালেদা জিয়ার অবজারভেশন একটি বিষয় আছে এবং আমরা মনে করি তিনি এই বিষয়ে অবজারভেশন দেবেন। তো প্রিয় দর্শক,
এইটুকু শেয়ার করবার ছিল এই ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।